আচ্ছা, কখনো কি মনে হয়েছে ছোট্ট একটা বীজ থেকে কি করে একটা বিশাল বটগাছ হয়? বা ধরুন আমাদের হাত পা কেটে গেলে কিছুদিন পর কি করে জায়গাটা আবার আগের মতো হয়ে যায়? এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে জীবনের একটা মূল সূত্র, জীবনের ধারাবাহিকতা। আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। দেখব জীবন কিভাবে নিজের কপি তৈরি করে আর প্রজন্ম থেকে প্রজন্মে নিজেকে টিকিয়ে রাখে। জীবনের সামনে কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ আছে। একদিকে ধরুন আমাদের শরীরকে বড় হতে হবে বা কোথাও কেটে গেলে সেটাকে সারাতে হবে। তার জন্য দরকার হুবহু একই রকম কোষ। আবার অন্যদিকে পরের প্রজন্ম তৈরির জন্য দরকার ভ্যারিয়েশন বা বৈচিত্র্য। তো একই সাথে হুবহু কপি আবার নতুনত্ব, এই দুটো কাজ জীবন করে কিভাবে? এই দুটো বিরাট সমস্যার সমাধানে কিন্তু লুকে আছে কোষের ভেতরে থাকা এক আশ্চর্য জিনিসের মধ্যে, আর সেটাই হলো ক্রোমোজোম। বলতে পারেন এটা হলো জীবনের সব তথ্যের একটা কম্প্যাক্ট হার্ড ড্রাইভ। তাহলে ক্রোমোজোম জিনিসটা ঠিক কি? সহজ করে বললে এটা হলো ডিএনএর একটা গোছানো প্যাকেজ। ভাবুন তো, ডিএনএর বিশাল লম্বা সুতোগুলো যদি এমনি কোষের মধ্যে ছড়া থাকত, তাহলে কোষটা যখন ভাগ হতো তখন কি সব তথ্য সমানভাবে ভাগ করা যেত? যেত না। এই ক্রোমোজোম হিসেবে গুছিয়ে থাকার জন্যই কিন্তু জীবন তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। চলুন তাহলে প্রথমে সেই প্রক্রিয়াটা দেখে নেই, যেটা আমাদের শরীর বেড়ে ওঠার জন্য আর মেরামতির জন্য ব্যবহার করে। মাইটোসিসের আসল কাজটাই হলো ফটোকপি করা, মানে হুবহু একই রকম কোষ তৈরি করা। একটা কোষ থেকে লক্ষ লক্ষ কোষের একটা জীব তৈরি হওয়া কিংবা শরীরের কোনো ক্ষত সেরে ওঠা, এই সব কিছুর পেছনেই আছে মাইটোসিস। এর একটাই লক্ষ্য, একদম নিখুঁত ক্লোন তৈরি করা, যাতে জেনেটিক তথ্যের কোনো বদল না হয়। এই পুরো ব্যাপারটা না একটা অসাধারণ নাচের মতো। ভাবুন, ক্রোমোজোমগুলো কি নিখুঁতভাবে নিজেদের কপি করে, তারপর মাঝখানে সারিবদ্ধ হয় আর শেষে ঠিকঠাক দুদিকে ভাগ হয়ে যায়। সবটাই করা হয় যাতে প্রত্যেকটা নতুন কোষ একদম পারফেক্ট একটা জেনেটিক কপি পায়। আর এর ফাইনাল রেজাল্ট কি? একটা মাতৃকোষ যার মধ্যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, মানে ডিপ্লয়েড বা 2n, সেটা ভাগ হয়ে গিয়ে হুবহু একই রকম দুটো নতুন কোষ তৈরি করে। এখানে কোনো পরিবর্তন নেই, জাস্ট পারফেক্ট ডুপ্লিকেশন। তো মাইটোসিস যদি হয় ফটোকপি মেশিন, তাহলে মায়োসিস হলো একটা মিক্সিং মেশিন। এখানেই তৈরি হয় জেনেটিক ভেরিয়েশন বা বৈচিত্র্য। চলুন আবার যৌন জননের জন্য জরুরি এই বিশেষ কোষ বিভাজনটা দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখলেই কিন্তু মূল পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যায়। মাইটোসিস হলো বৃদ্ধি আর মেরামতির জন্য, যেখানে কোষ একবার ভাগ হয়। আর মায়োসিস হলো যৌন জননের জন্য, যেখানে কোষ দুবার ভাগ হয়। সবচেয়ে বড় পার্থক্য হল মাইটোসিসে হুবহু একই রকম কোষ তৈরি হয়, কিন্তু মায়োসিসে তৈরি হয় 4টি একদম নতুন ধরনের কোষ, আর ক্রোমোজোমের সংখ্যাও হয়ে যায় অর্ধেক। তাহলে মায়োসিসের আসল জাদুটা কোথায়? প্রথমত, এটা ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে দেয়, যা গ্যামেট তৈরির জন্য খুব জরুরি। দ্বিতীয়ত, ক্রসিং ওভারের মাধ্যমে এটা জিনের অদল বদল ঘটায়। আর সবশেষে ক্রোমোজোমগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে লক্ষ লক্ষ নতুন কম্বিনেশন তৈরি করে। এই কারণেই আমরা প্রত্যেকে একে অপরের থেকে আলাদা। চলুন এই মাইটোসিস আর মায়োসিস বাস্তবে কিভাবে কাজ করে সেটা আমাদের খুব চেনা একটা উদাহরণের মাধ্যমে দেখি। একটা ফুলের মধ্যে। একটা ফুল আসলে কি? এটা উদ্ভিদের জননের জন্য বিশেষভাবে তৈরি হওয়া একটা অংশ। এর প্রধানত 4টে স্তর বা ওয়াল থাকে। একদম বাইরে সবুজ বৃতি, যা কুঁড়িকে বাঁচায়। তারপর রঙিন পাপড়ি, যা পোকামাকড়কে আকর্ষণ করে। আর ভেতরে থাকে পুরুষ এবং স্ত্রী প্রজনন অঙ্গ। পুংকেশর চক্র হল ফুলের পুরুষ অংশ। এখানেই পরাগরেণু তৈরি হয়। এই পরাগরেণুর মধ্যেই কিন্তু উদ্ভিদের পুং গ্যামেট বা পুরুষ জননকোষ থাকে। আর ফুলের ঠিক মাঝখানে থাকে গর্ভকেশর চক্র, মানে স্ত্রী অংশ। এর ভেতরেই থাকে ডিম্বাশয়, আর সেই ডিম্বাশয়ের মধ্যে সুরক্ষিত থাকে ডিম্বক, যা থেকেই ভবিষ্যতে বীজ তৈরি হবে। কিন্তু নিষেক হওয়ার আগে একটা খুব জরুরি ধাপ আছে। পরাগরেণুকে কোনোভাবে পুরুষ অংশ থেকে স্ত্রী অংশে পৌঁছাতে হবে। এই স্থানান্তরকেই আমরা বলি পরাগযোগ বা পলিনেহ। এবার আসা যাক সপুষ্পক উদ্ভিদের জীবনচক্রের সবচেয়ে আকর্ষণীয় এবং ইউনিক একটা পর্যায়ে, এমন একটা প্রক্রিয়া যা শুধু এদের মধ্যেই দেখা যায়। পরাগযোগের পর একটা পরাগনালী তৈরি হয়, যেটা ডিম্বকের মধ্যে ঢুকে যায়। মজার ব্যাপার হলো, এই নালীটা দিয়ে একটা নয় বরং দুটো পুংগ্যামেট যায়। কিন্তু কেন দুটো? একটা দিয়ে কাজ চলে না? এখানেই হলো আসল মজাটা, মানে ডাবল ফার্টিলাইজেশনের ব্যাপারটা। দেখুন, দুটো পুংগ্যামেট এসেছে, তাই না? তো প্রথমটা ডিম্বাণুর সাথে মিলে তৈরি করল জাইগট, মানে যেটা থেকে ভবিষ্যতে নতুন গাছটা জন্মাবে। আর দ্বিতীয়টা কি করে? ওটা গিয়ে মেশে
নির্ণীত নিউক্লিয়াসের সাথে আর তৈরি করে শস্য বা এন্ডোস্পার্ম। এটা হলো গিয়ে ভ্রূণের খাবার, ওর পুষ্টির ভাণ্ডার। তাহলে এই ডাবল ফার্টিলাইজেশনের ফল কি দাঁড়ালো? অসাধারণ। একই সাথে তৈরি হলো একটা ভ্রূণ, মানে ভবিষ্যৎ উদ্ভিদ, আর তার জন্য পর্যাপ্ত খাবার বা শস্য। এই পুরো প্যাকেজটাই হলো বীজ, যা একটা ফলের মধ্যে সুরক্ষিত থাকে, মানে একটা বাচ্চার সাথে তার টিফিন বক্সটা পাঠিয়ে দেওয়া হলো। তাহলে চলুন পুরো ঘটনাটা একবার এক সুতোয় গেঁথে ফেলা যাক। দেখুন চক্রটা কি সুন্দর। মায়োসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হচ্ছে, তারপর পরাগযোগ আর দিনিশেক হচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে বীজ আর ফল। সেই বীজ মাটিতে পড়লে অঙ্কুরোদ্গম হচ্ছে, আর তারপর মাইটোসিসের মাধ্যমে সেই চারাগাছটা বড় হয়ে উঠছে। এইভাবেই জীবনের চক্রটা চলতে থাকে। তাহলে মূল কথাটা কি? মাইটোসিস আমাদের শরীর তৈরি করে, আমাদের বড় করে তোলে, আর মিওসিস তৈরি করে পরবর্তী প্রজন্মের সম্ভাবনা, মানে নতুন বৈচিত্র্য নিয়ে আসে। এই দুটো প্রক্রিয়া একে অপরের পরিপূরক, আর এরাই হল জীবনের চালিকা শক্তি। ক্রোমোজোমের এই আণুবীক্ষণিক নাচ থেকে শুরু করে আমাদের খাবার টেবিলের ফল পর্যন্ত জীবনের এই ধারাবাহিকতা, একই সাথে নির্ভুলতার আর নতুনত্ব তৈরির এক অসাধারণ গল্প। আশা করি পরের বার কোনো ফুল বা ফল দেখলে এর পেছনের এই জটিল আর সুন্দর প্রক্রিয়াটার কথা একবার হলেও মনে পড়বে। জীবনের ধারাবাহিকতা, মানে জীবন ঠিক কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে এগিয়ে চলে, এই নিরাবাদ জার্নিতে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কি করে একটা মাত্র কোষ থেকে একটা গোটা গাছ তৈরি হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা আমরা বুঝব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১০ম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের ওপর ভিত্তি করে। ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? এই ছোট্ট একটা বীজের মধ্যে কি করে আস্ত একটা গাছ লুকিয়ে থাকতে পারে? চলুন আজ ধাপে ধাপে এই রহস্যটাই সমাধান করা যাক। তো আমাদের আজকের যাত্রাপথটা ঠিক কী রকম হবে? প্রথমে আমরা জানব জীবনের জেনেটিক ব্লুপ্রিন্ট নিয়ে। তারপর দেখব কোষের কপি করার দুটো পদ্ধতি। এরপর আমরা একটা ফুলের অন্দর মহলে উকি দেব, জানব পরাগযোগের জার্নিটা কেমন হয়, দিনিশেক নামের আশ্চর্য ঘটনাটা কি, আর সবশেষে দেখব কিভাবে ফুল থেকে ফল তৈরি হয়। বেশ, তাহলে শুরু করা যাক। জীবনের এই যে ধারাবাহিকতা, এটা বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে জীবনের সমস্ত নির্দেশ বা ইনস্ট্রাকশনস ঠিক কোথায় জমা থাকে। এই জিনিসটাকে আমরা কোষের একটা পোর্টেবল হার্ড ড্রাইভের মতো ভাবতে পারি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার তার সব তথ্য, মানে ডিএনএ, এই ক্রোমোজোমের মধ্যে একদম সুন্দর করে গোছানো থাকে। আর ঠিক এই কারণে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে এর সঠিক সঞ্চালনটা এত বেশি জরুরি। আচ্ছা, এই যে জেনেটিক তথ্য, এটা একটা কোষ থেকে পরের কোষে বা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায় কিভাবে? এর জন্য কোষেরা মূলত দুটো পদ্ধতি ব্যবহার করে। চলুন সেই দুটো উপায় সম্পর্কেই এবার জেনে নেওয়া যাক। দেখুন, এখানে মাইটোসিস আর মায়োসিসের মধ্যে মূল পার্থক্যগুলো খুব পরিষ্কার। মাইটোসিসের কাজ হল আমাদের শরীরের বৃদ্ধি আর কোথাও কেটে ছিঁড়ে গেলে তা সারিয়ে তোলা। অন্যদিকে মায়োসিসের একটাই উদ্দেশ্য, জননের জন্য গ্যামেট তৈরি করা। আরও একটা বড় পার্থক্য হল মাইটোসিসে একটা কোষ একবার ভেঙে হুবহু একই রকম দুটো 2N কোষ তৈরি করে, কিন্তু মায়োসিসে একটা কোষ পরপর দুবার ভাঙে আর তৈরি করে 4টি একেবারে নতুন ধরনের N কোষ, আর এখানেই জেনেটিক ভ্যারিয়েশন বা প্রকরণ তৈরি হয়। এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। মানে মাইটোসিসকে বলতে পারেন শরীরের একটা ফটোকপি মেশিন, যা শুধু একই জিনিসের কপি বানায়। আর মায়োসিস, ওটা একটা শাফলিং মেশিনের মতো, যা সবকিছু নতুন করে মিশিয়ে জেনেটিক ডাইভার্সিটি বা বৈচিত্র্য তৈরি করে। এতক্ষণ তো আমরা কোষ বিভাজনের সাধারণ ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন একটা বিশেষ ক্ষেত্রে নজর দেওয়া যাক, আর সেটা হলো ফুল, যেটা আসলে উদ্ভিদের বিশেষ জননাঙ্গ। একটা সাধারণ জবা ফুলের কথা ভাবুন। এর 4টে প্রধান অংশ বা স্তবক থাকে। একদম বাইরের দুটো হল বৃতি আর দলমণ্ডল। এদের কাজটা অনেকটা বাইরের নিরাপত্তা রক্ষীর মতো, ফুলকে রক্ষা করা আর প্রজাপতি মৌমাছির মতো পরাগযোগের বাহকদের আকর্ষণ করা। আর একদম ভেতরে থাকে আসল দুটো অংশ, পুংস্তবক আর স্ত্রীস্তবক। এরাই সরাসরি জনন প্রক্রিয়ায় অংশ নেয়। পুংস্তবকের মূল অংশটাই হল এই পরাগধানী। এর ভেতরেই বিশেষ কোষ বিভাজনের মাধ্যমে হাজার হাজার পুং গ্যামেট, মানে পরাগরেণু তৈরি হয়। আর ফুলের ঠিক মাঝখানে থাকে স্ত্রীস্তবক। এর ডিম্বাশয়ের ভেতরে খুব সাবধানে সুরক্ষিত থাকে ডিম্বক। আর সে ডিম্বকের ভেতরে যে ভ্রূণস্থলী, সেখানেই স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ, পুং আর স্ত্রী গ্যামেট তো তৈরি হল,
কিন্তু এদের মিলন হবে কিভাবে? এই মিলনের জন্য প্রথম যে ধাপটা বেরোতে হয় সেটাই হলো পরাগযোগ। পরাগযোগকে বলতে পারেন একটা সেতুর মতো, যা ফুলের পুরুষ আর স্ত্রী অংশের মধ্যে সংযোগ ঘটায়। এই প্রক্রিয়ার মাধ্যমেই পরাগরেণু তার যাত্রা শেষ করে গর্ভমুণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন আমরা চলে এসেছি উদ্ভিদ জননের সবথেকে আকর্ষণীয় এবং বলা যেতে পারে ক্লাইম্যাক্স পর্যায়ে। এটা এমন একটা অনন্য প্রক্রিয়া যা শুধুমাত্র সপুষ্পক উদ্ভিদের মধ্যেই দেখা যায়। গর্ভমুণ্ডে এসে বসার পর পরাগরেণুটা অঙ্কুরিত হয় আর একটা লম্বা টিউব বা পরাগনালী তৈরি করে। এই নালীটা গর্ভদণ্ড বেয়ে সোজা ডিম্বকের কাছে চলে যায় আর সেখানে দুটো পুং গ্যামেটকে মুক্ত করে দেয়। মিশনটা বেশ কঠিন, তাই না? এখানেই সেই বিশেষ ঘটনাটা ঘটে, যার নাম দ্বিনিষেক। কারণ এখানে নিষেক হয় দুবার। প্রথম পুং গ্যামেটটা ডিম্বাণুর সাথে মিলে তৈরি করে জাইগোট, যা থেকে ভবিষ্যতে শিশু উদ্ভিদ জন্মাবে। আর দ্বিতীয় পুং গ্যামেটটা নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলে তৈরি করে শস্য বা এন্ডোস্পার্ম। এর একটা বিশেষ কাজ আছে। এই যে দ্বিতীয় নিষেকটা হলো, এর ফল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে একটা ট্রিপ্লয়েড মানে 3N শস্য তৈরি হয়। এটা আসলে আর কিছুই না, বাড়তে থাকা ভ্রূণটার জন্য একটা পুষ্টিকর খাবার বা টিফিন বক্স। ভাবুন তো একবার, প্রকৃতি একই সাথে ভ্রূণ আর তার খাবার দুটোই তৈরি করে দিচ্ছে। কি অসাধারণ ব্যবস্থা! নিষেক সফল হওয়ার পর কিন্তু ফুলের কাজ শেষ হয়ে যায় না, বরং ফুলে একটা বিরাট পরিবর্তন আসতে শুরু করে। চলুন দেখি এই প্রক্রিয়ার শেষ পর্যায়টা কি। এখানে পুরো প্রক্রিয়াটা খুব সহজ করে দেখানো হয়েছে। নিষেক হয়ে যাওয়ার পর জাইগোটটা বড় হয়ে ভ্রূণে পরিণত হয়। যে ডিম্বকটা ভ্রূণকে এতদিন রক্ষা করছিল সেটা বদলে গিয়ে হয়ে যায় বীজ, আর সম্পূর্ণ ডিম্বাশয়টাই একটা রসালো ফলে পরিণত হয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে জীবনের ধারাবাহিকতা নির্ভর করে জেনেটিক তথ্যের নিখুঁত কপি আর তার আদান প্রদানের ওপর। আমরা জানলাম মাইটোসিস আর মিওসিসের কাজ আলাদা। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝলাম যে একটা সাধারণ ফুলের পেছনে পরাগযোগ আর দ্বিনিষেকের মতো অসাধারণ সব আণুবীক্ষণিক প্রক্রিয়া লুকিয়ে আছে। এখন থেকে যখনই কোনো ফুল হাতে নেওয়া হবে বা কোনো ফল খাওয়া হবে, তখন কি এর পেছনের এই আণুবীক্ষণিক যাত্রার কথা মনে পড়বে? আমাদের চারপাশের এই সাধারণ জিনিসগুলোর পেছনে যে এত অসাধারণ বিজ্ঞান লুকিয়ে আছে তা জানাটা সত্যি খুব রোমাঞ্চকর, কারণ প্রতিটি ফলের মধ্যেই তো লুকিয়ে আছে এমনই এক অবিশ্বাস্য গল্প। আজকে আমরা জীবনবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা জীবনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। চলো, পরীক্ষার জন্য এই অধ্যায়ের কোডটা ভেঙে ফেলা যাক আর বড় বড় কঠিন প্রশ্নগুলোকেও একদম সহজ করে তোলা যাক। হ্যাঁ, আমরা জানি এই অধ্যায়টা অনেকের কাছেই একটা আতঙ্কের মতো। বিশেষ করে তোমরা অনেকেই বলেছ যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো মনে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ সবকিছু যেন মাথার মধ্যে জট পাকিয়ে যায়, তাই না? কিন্তু একদম চিন্তা করো না, এর আসল সমাধানটা কিন্তু তোমাদের চোখের সামনেই আছে, পুরনো পরীক্ষার প্রশ্নপত্রের ভেতরে। আমরা ওগুলোকেই গাইড হিসাবে ব্যবহার করব। তাহলে কি হবে? পড়ার সাথে সাথে পরীক্ষার ভয়টাও কেটে যাবে আর কনফিডেন্সও বাড়বে। তো কিভাবে আমরা এগোবো? আমরা পুরো অধ্যায়টাকে 4টে সহজ ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে জীবনের মূল ভিত্তি মানে কোষ দিয়ে শুরু করব। তারপর কোষ বিভাজনের ভেতরে ঢুকব। এরপর দেখব উদ্ভিদেরা কিভাবে জনন কার্য চালায়, আর একদম শেষে আসল পরীক্ষার প্রশ্ন সমাধান করে পুরো বিষয়টা ঝালিয়ে নেব। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, কোষ, আমাদের মৌলিক একক। একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে যা দিয়ে সমস্ত জীবজগৎ তৈরি, সেই কোষের কথা দিয়ে। এই যে লাইনটা দেখছ, জীবনের গঠনগত এবং কার্যগত একক, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রায় 1 নম্বরে প্রশ্নে এটা আসে। এর সহজ মানে হল, কোষ শুধু আমাদের শরীরটাকেই তৈরি করে না, বরং আমাদের বেঁচে থাকার জন্য যা যা কাজ দরকার সব কিছুই করে। ব্যাপারটা আরও সহজ করে ভাবা যাক। ধরো একটা বড় দেওয়াল, সেটা কি দিয়ে তৈরি? অনেকগুলো ইট দিয়ে, তাই না? ঠিক সেরকমই আমাদের এই পুরো শরীরটা তৈরি হয়েছে কোটি কোটি কোষকে একটার পর একটা সাজিয়ে। এখানে স্ক্রিনে দেখো 2 রকম কোষ। বাঁদিকেরটা হলো প্রোক্যারিওটিক কোষ, বলতে পারো পুরনো মডেলের সেল, যেমন ব্যাকটেরিয়া। এদের কোনো ঢাকা দেওয়ার নিউক্লিয়াস নেই। আর ডান দিকেরটা হলো ইউক্যারিওটিক কোষ, মানে উন্নত কোষ।
আমাদের শরীরের সব কোষই এই রকম, যাদের একটা সুন্দর গোছানো নিউক্লিয়াস আছে। আর এই ইউক্যারিওটিক কোষের ভেতরেই আছে আসল খেলোয়াড়, নিউক্লিয়াস, যাকে বলা হয় কোষের মস্তিষ্ক। কেন? কারণ এটাই পুরো কোষটাকে কন্ট্রোল করে, আর এখানেই থাকে আমাদের সব জেনেটিক তথ্য, যা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের জীবনকে বয়ে নিয়ে যায়। এর ভেতরে কি কি আছে একবার দেখে নিই। দুটো পর্দা দিয়ে এটা ঢাকা, ভেতরে আছে নিউক্লিওলাস। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে জরুরি হলো ওই যে সুতোর মতো জট পাকানো জিনিসটা, ক্রোম্যাটিন জালিকা। কারণ কোষ বিভাজনের সময় এই জিনিসটাই ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। দেখা যাক একটা কোষ যখন ভাগ হয় তখন এই জেনেটিক উপাদানগুলো কিভাবে পরের কোষে যায়। এই প্রশ্নটা দেখো, এটা কিন্তু আগের বছরের পরীক্ষাতেই এসেছে। এর উত্তর দিতে গেলে আমাদের মাইটোসিস প্রক্রিয়াটা ভালো করে বুঝতে হবে। তো মাইটোসিস জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা একটা ফটোকপি মেশিনের মতো। একটা কোষ থেকে হুবহু একই রকম দুটো নতুন কোষ তৈরি হয়। ভাবা যায় এই একটা প্রক্রিয়ার জন্যেই আমরা একটা কোষ থেকে এত বড় একটা মানুষ হয়ে উঠি। আমাদের বৃদ্ধি বা কোথাও কেটে গেলে ঘা শুকানো সবই এই মাইটোসিসের জন্য হয়। এই পুরো ব্যাপারটা হয় 4টে ধাপে। প্রথম ধাপে মানে প্রোফেজে ক্রোমোজোমগুলো স্পষ্ট হতে শুরু করে। মেটাফেজে তারা সবাই মিলে এক লাইনে মাঝখানে দাঁড়ায়। এরপর অ্যানাফেজে ওদের মধ্যে ভাগাভাগি হয়, অর্ধেক একদিকে আর বাকি অর্ধেক অন্যদিকে চলে যায়। আর একদম শেষে টেলোফেজ দশায় দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তাহলে আমাদের আগের প্রশ্নটার উত্তর কি হবে? নিউক্লিয় পর্দা আবার ফিরে আসে কোন ধাপে? একদম ঠিক, টেলোফেজ। কারণ এটাই তো শেষ ধাপ, যেখানে সবকিছু আবার আগের মতো গুছিয়ে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে। দেখলে তো, ধাপগুলো জানা থাকলে উত্তর দেওয়াটা কত সহজ। কোষের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা একটু বড় পরিসরে দেখব কিভাবে একটা পুরো জীব, যেমন একটা ফুল, তাদের বংশবৃদ্ধি করে। এই প্রশ্নটা তো প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে পরীক্ষায় আসে। তাই চলো একটা ফুলের গঠনকে ভালো করে বুঝে নেওয়া যাক। একটা আদর্শ ফুলের মূলত 4টে লেয়ার বা স্তবক থাকে। একদম বাইরের সবুজ বর্মটা হলো বৃতি, যা কুড়িকে বাঁচায়। তারপর আসে রঙিন পাপড়ি বা দলমণ্ডল, যা পোকামাকড়কে আকর্ষণ করে। আর এর ভেতরে থাকে পুংস্তবক আর স্ত্রীস্তবক, যারা সরাসরি জনন কার্যে অংশ নেয়। আর এই পুংস্তবকের পরাগরেণু যখন কোনোভাবে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, সেই ঘটনাটাকেই বলে পরাগযোগ। এটা না হলে কিন্তু নিষেক হবে না, আর নিষেক না হলে ফলও হবে না, বীজও হবে না। আচ্ছা, অনেক তো পড়া হলো। এবার চলো নিজেদের একটু টেস্ট করে নেওয়া যাক, একদম মাধ্যমিক পরীক্ষার আসল প্রশ্ন দিয়ে। দেখব আমরা কতটা তৈরি। মেন্ডেলের সূত্র থেকে এই প্রশ্নটা খুব কমন। মটর গাছের ক্ষেত্রে বেগুনি রংটা সাদা রঙের উপর ডমিনেন্ট, মানে প্রকট। তার মানে বেগুনি রংটাই প্রকাশ পাবে। তাই সঠিক জোড়াটা হলো বেগুনি আর সাদা। উত্তর খ। এই প্রকট আর প্রচ্ছন্ন ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই স্তম্ভ মেলাও প্রশ্নগুলো কিন্তু দারুণ। এখানে পুরো সিলেবাসের ছোট ছোট জিনিস মিলিয়ে প্রশ্ন করে। যেমন দেখো 2.13 অ্যাড্রিনালিন, ওটা কি করে? হ্যাঁ, আমাদের হার্টবিট বাড়িয়ে দেয়, মানে চ। আবার 2.14 স্বপরাগযোগ, এর জন্য তো কোনো ঘ বাহকের প্রয়োজন নেই। এইভাবে সম্পর্কগুলো জুড়তে হবে। এবার চলো কয়েকটা সত্য মিথ্যা দেখে নিই। প্রথম দুটো একদম ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা দেখো। এখানে BBR জিনোটাইপে আর আছে দুটোই ছোট হাতের। তার মানে এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন, হেটেরোজাইগাস নয়। সুতরাং এই বিবৃতিটা মিথ্যা। তাহলে দেখলে তো, কঠিন কিছুই নয়। আসল কনসেপ্টগুলো যদি একবার পরিষ্কার হয়ে যায়, মানে কোষ, কোষ বিভাজন আর জনন, তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন উত্তর দেওয়াটা কোনো ব্যাপারই না। শেষ করার আগে এই প্রশ্নটা তোমাদের ভাবনার জন্য রেখে গেলাম। এই যে জীবন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রায় হুবহু বয়ে চলে, আবার তার মধ্যে একটু একটু বদল আসে। ধারাবাহিকতা আর বৈচিত্র্যের এই যে অসাধারণ খেলা, এটা জীবনের আসল প্রকৃতি নিয়ে আমাদের কি শেখায়?